কনস্টিটিউশনের এখতিয়ার যে এত গভীর তার, এটা আমরা আগে কখনো জানতে পারি নাই। বিএনপিও আগে জানতো কিনা আমার সন্দেহ আছে। তার একটা বক্তৃতা আমার কাছে কেউ পাঠিয়েছে, এটা তারিখ আমার কাছে নাই, 52 নিউজ নাকি এরকম কিছু একটা ওয়েবসাইটটার নাম, সেখানে এই এটা ছাপা হয়েছে। তো সেখানে একটা প্রসঙ্গ দেখলাম যে ওখানে যা বলেছে সালাউদ্দিন সাহেব, তার পরিপ্রেক্ষিত মানে তার প্রভাব কনসিকুয়েন্স এখনো আছে, সেজন্য এটা নিয়ে এখন আমি কথা বলবো। বিষয়টা হলো যে সে ব্যাখ্যা দিচ্ছে যে ইউনূস গভর্নমেন্টটা কেন বৈধ সরকার, একদম নর্মাল বৈধ, মানে বৈধর ব্যাখ্যা সালাউদ্দিন দিচ্ছে। বৈধর ব্যাখ্যাটা হলো এটা একটা কনস্টিটিউশনাল সাংবিধানিক সরকার, এই অর্থে বৈধ। এটা নর্মাল, আর 5টা সাংবিধানিক সরকার যেমন থাকে এটা তেমনই একটা সরকার উনি বলতেছে। তফাৎ একটাই, অন্য সরকারগুলা নির্বাচিত সরকার হয়, ওনার নামটা হলো, উনি হলেন ইন্টিরিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার, এই হলো ফারাক। আদারওয়াইজ দুইটার মধ্যে কোনো ফারাক নেই, এই দুটো একই। এটা হচ্ছে তার দাবি। বলতেছেন শুধু নামটা পরিবর্তন হয়েছে, প্রধানমন্ত্রীর জায়গায় অন্তর্বর্তী সরকার লেখা হয়েছে, সাংবিধানিক ভাবে এটা গঠিত হয়েছে। কেন, কিভাবে বুঝলেন উনি? ওই 106 ধারা, কনস্টিটিউশনের 106 ধারা অনুযায়ী এটা হলো যেদিন 5ই আগস্টে আসলে 5ই আগস্টে আমাদের প্রেসিডেন্ট এখন কি করবেন, হাসিনা তো পদত্যাগ করছে, তো সেদিনই উনি সেদিন বা তারপরে হয়তো সেদিনই আমার যতটুকু মনে করতেছে, সেই দিনই উনি আপিল বিভাগের কাছে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে একটা চিঠি লিখেছিলেন যে এই প্রসঙ্গে এখন যদি একটা অন্তর্বর্তী সরকার করতে চান সেটা করাটা ঠিক হবে কিনা বা করা যাবে কিনা, সাংবিধানিকভাবে বৈধ হবে কিনা। মনে রাখতে হবে তখনকার যে আপিল কোর্ট, এটা কিন্তু হাসিনা বানানো আপিল কোর্ট। বুঝতে পারতেছেন কি ধরনের দালালে ভর্তি ছিল এগুলাই কিন্তু কোটা বিরোধী মুভমেন্টে থিতু করার জন্য মেলা রায় দিয়েছে এই শেষ বেলায় পর্যন্ত। তাতেও হাসিনা কুলাইতে আরে নেই, এই কোটা বিরোধী আন্দোলনে দেখে খায় বালছে, হাসিনাকে পতন ঘটাইতে হচ্ছে। তো সেখানে ওরা বলেছিল প্রেসিডেন্ট এই ধরনের চাইতে পারে, ব্যাখ্যা চাইতে পারে, আগাম ব্যাখ্যা চাইতে পারে আপিল বিভাগের কাছে, সেই ধরনের একটা চাওয়া। তো যেহেতু আপিল বিভাগ এরকম একটা রায় দিয়েছিল, হ্যাঁ হতে পারে, কি প্রেক্ষিতে, কেন প্রেক্ষিতে, নিশ্চয় কোনো একটা বিশেষ পরিস্থিতিতে। প্লাস অনেক সময় এরকম হয়, এরকম কোর্ট রায় দেয় যে যেহেতু এখনো কিছু করার নাই, যেহেতু কোনো বিকল্প নাই, এটা বিশেষ পরিস্থিতি, সেই জন্য এটা করা যেতে পারে, কনস্টিটিউশনে থাকার না। আদালত এরকম পরামর্শ অনেক সময় দিয়ে থাকে, এটা সেই ধরনের একটা পরামর্শ হতে পারে, হোয়াটএভার ইট ইজ। সো এর বক্তব্য হচ্ছে, সালাউদ্দিনের বক্তব্য হচ্ছে যে তাহলে এই সরকারটা একদম বরাবরের মতন, আগেকার হাসিনা সরকার যেমন নিজেকে বৈধ দাবি করতো, 2006 সালে বিএনপি সরকার যেমন নিজেকে বৈধ দাবি করতো, এটা তেমনই একটা বৈধ সরকার, এটা বলতে যাচ্ছে। সমস্যা হচ্ছে একালে প্রায় এটা সেটা নিয়ে ইউনূস সাহেব কিছু একটা করলেই তারেক জিয়া বক্তৃতা দেয়, এইটা করার ওনার এখতিয়ার নেই। এই যেমন পোর্ট দেওয়া, তারেক জিয়া বিবৃতি দিয়েছে যে এটা করার ভোট কাউকে দেওয়ার এখতিয়ার নাই। তো কিছুদিন আগে আরেকটা হয়েছে যে আমরা কি স্বল্প উন্নত দেশের ক্যাটাগরি থেকে বার হয়ে যাব, জাতিসংঘে এলডিসি বলে একটা শব্দ আছে, মানে একটা টার্মিনোলজি আছে। এলডিসি কথার মানে হলো যে আমরা লিস্ট ইনকামওয়ালা কান্ট্রি হিসাবে থাকবো কি থাকবো না, মানে মাথাপিছু আয় $1000 বেশি হলে আর আপনি ক্ষুদ্র আয়ের, স্বল্প আয়ের দেশ হিসেবে থাকতে পারেন না। হাসিনা দাবি করে গেছিল যে আমরা এটা পার হয়ে গেছি, এখন এটি নিয়ে তর্ক উঠেছে। তো তারেক জিয়া বলতেছে যে এটা লিস্ট ডেভেলপমেন্ট এলডিসি থেকে বদলানোর ক্ষমতা ইউনূস সাহেবের নাই। তাহলে কি দাঁড়ালো? ওদিকে আবার আছে ম্যান্ডেট খসরু, প্রতি 2 কথা পরে পরে বলে এটার এই ইন্টারিম গভর্নমেন্টের এটার ম্যান্ডেট নাই, এই জন্য তার নাম আমি বলতেছি ম্যান্ডেট খসরু। তাহলে দেখা যাচ্ছে যে তারেক জিয়া বা ম্যান্ডেট খসরু যে কোনো কন্টিনিউয়াস ম্যান্ডেট করতেছে। ইভেন এই সালাউদ্দিন আরেকটা প্রসঙ্গে বলতেছে না এটা করার এখতিয়ার সরকারের নাই। তাহলে একদিকে বলতেছে এগুলা, আর এটা সম্ভবত একটা পুরনো তার বক্তৃতা, সেখানে দেখা যাচ্ছে সে নিজেই বলতেছে এই সরকারটা বৈধ, তাই ও নিজেই আবার সেই সময় প্রশ্ন করতেছে সুতরাং এখতিয়ার নাই কেন? সংবিধানের সব ডিটেইল দেওয়া আছে, এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রীর নাই, তাই অন্তর্বর্তীকালীন সরকারই তো তত্ত্বাবধায়ক, অন্তর্বর্তীকালীন সরকার তো তত্ত্বাবধায়ক সরকার না, এই টার্মটা সংবিধান নাই, তাহলে এইটা দিয়ে সংবিধান ভায়োলেট হবে কিনা এই প্রশ্ন তোলার কোনো মানে নেই, সুযোগ নেই, মোটেও না, এটা কোনো সুযোগ নেই, যেহেতু 106 ধারা অনুসারে এটা হচ্ছে।
তার এই বক্তব্য যদি মেনে নেই, তাহলে দেখেন হাসিনা যে সংবিধানটা থুয়ে গেছিল, সেই সংবিধানে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে কি হবে এরকম কোনো ধারণাই দেওয়া নেই। অর্থাৎ হাসিনা যে পদত্যাগ করে চলে গেলেন, এখন এরপরে সরকার করার পথ কি, তা হাসিনা রেখে যা কনস্টিটিউশন এটা নাই। ওখানে বলা আছে কি, পুরানো হাসিনার সরকার শেষ হওয়ার, ধরা যাক সরকার শেষ হবে 12ই জানুয়ারি, তাহলে 12ই জানুয়ারির 3 মাস আগে ইলেকশন হয়ে যাবে, পরের ইলেকশনটা। আর 12ই জানুয়ারি পর্যন্ত হাসিনা খবর থাকতেই থাকবেন। 13ই জানুয়ারি গিয়ে উনি নতুন সরকার হিসেবে শপথ নেবেন বা নতুন সরকারের দোকান খুলে বসবেন। এই ছিল নিয়ম, এবং এইভাবেই উনি অন্তত 18 সালের পর থেকে এই নিয়মে চলছে। তাহলে কনস্টিটিউশন মানতে গেলে এই হলো নিয়ম। এখন পদত্যাগ করলে কি হবে সে কথা তো লেখা নেই। আচ্ছা, যদি ইউনূস সরকার বৈধ হয় সালাউদ্দিনের কথা অনুযায়ী, তাহলে এটা ইলেকশন হয়েছিল 7ই জানুয়ারি 2024, তাহলে 24-এর 5 যোগ দেন, তাহলে 29, তাহলে 7ই জানুয়ারি 2029 ওর মধ্যে ইলেকশন করতে হবে। ইউনূস সরকার তো বৈধতা আছে তার না, এক্ষেত্রে কি মানা হবে? আবার এই প্রশ্ন যদি তুলি যে 7ই জানুয়ারি ইলেকশন হয়েছে, হলে পরে হাসিনা পদত্যাগ করলে কি হবে সে কথা তো কনস্টিটিউশনে লেখা নাই। তাহলে এই যে 106 দ্বারা দেখায় যে গভর্নমেন্টটাকে বৈধ বলা হচ্ছে, এই গভর্নমেন্টের আয় কতদিন থাকবে? এই প্রসঙ্গ উত্তর নেই। এই জন্যই সমাধান হিসেবে বলা হয়েছিল, এটা খুব সহজ সমাধান আছে। ইউনূস সাহেব নিজেই নিজের টেনিউর একটা রাফ ঠিক করবেন, ঠিক করার পরে সেটা নিয়ে একটা গণভোট দিবেন। গণভোট যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে গভর্নমেন্টটা বৈধ হয়ে গেল। কতদিন পর্যন্ত ক্ষমতা থাকবে সেগুলো বৈধ হয়ে গেল। এইসব তর্কাবর্তন কিন্তু কিছু করতে হতো না, কিন্তু এগুলোর কোনো কিছুই করবেন না। আর প্রত্যেকে যখন যেমন সুবিধা, একই লোক আরেক সময় বলবে যে ম্যান্ডেট, ইউনূস কোনো ম্যান্ডেট নাই। এই যে এখনো গত সপ্তাহে বলছে তারেক জিয়া, এই যে লিস্ট ডেভেলপমেন্ট কাল এলডিসিতে বিষয় সিদ্ধান্ত নেওয়ার গভর্নমেন্টের এখতিয়ার নেই। ম্যান্ডেট করে শুধু কন্টিনিউয়াস ম্যান্ডেট করেই যাচ্ছে। তাহলে অবস্থাটা কি দাঁড়ালো আসলে? যখন যেমন সুবিধা তখন তেমন ভাবে ব্যাখ্যা দিচ্ছে সালাউদ্দিন, তারেক জিয়া এবং ম্যান্ডেট কমিশন, এবং এভাবেই চলতেছে এই সংবিধান বিশেষজ্ঞদের কারবার। এই জন্য লোকে বলতেছে যদি কনস্টিটিউশনালি ইউনূস সরকার বৈধই হয় তাহলে ইলেকশন হবে 2029-এ। এই 26-এ ইলেকশন করার তো কোনো রাইট নেই। ইউনূস সাহেব ইলেকশন ডাকতেছে, এই ডাকার রাইটটা কোত্থেকে পাইছেন? আর 1 আর 2 হলো যে ইলেকশন আগামী বছর হবে, 26 হবে, এটা কোত্থেকে পাইলেন? এই কথা কনস্টিটিউশনে লেখা নাই। কনস্টিটিউশন পরিষ্কার করে লেখা আছে 5 বছর টেনিউর শেষ হবে, তারপর নতুন ইলেকশন হবে। তাও আবার টেনিউর শেষ হওয়ার 3 মাস আগে ইলেকশন হতে হবে। এটা কনস্টিটিউশনে লেখা আছে, হাসিনার কনস্টিটিউশনে। তাহলে এগুলো মানা যাবে কি করে? এগুলোকে ভায়োলেট করা ছাড়া তো আর সালাউদ্দিনের ইলেকশন করা যাচ্ছে না। এই যে ফেব্রুয়ারিতে ইলেকশন, এখনই ইলেকশন, এই যে দাবিগুলো করতেছিল বিএনপি, সেগুলো কি হবে তাহলে এখন? তাহলে সার কথা দাঁড়াচ্ছে হলো যে পুরো ঘটনাটায় বিএনপির ইচ্ছা যেটা, ওটাই সংবিধান। এই জন্য কখনো বলতেছে যে ম্যান্ডেট নাই ইউনূস সাহেবের, আবার কখনো বলতেছে যে না সব দেওয়া আছে। ইউনূস সরকার পরিপূর্ণ নর্মাল একটা সরকারের মতে বৈধ। নর্মাল সরকার যা যা সিদ্ধান্ত নিতে পারে, ইউনূস সরকারও তাই সিদ্ধান্ত নিতে পারে। যে তাই হয় তাহলে আবার তারেক সাহেব জিজ্ঞেস করতেছে কেন যে পক্ষে বা জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে যে ইন্টারেস্টটা, প্রো ইন্ডিয়ান একটা ইন্টারেস্ট, সেই ইন্টারেস্টের পক্ষে দাঁড়িয়ে কথা বলতেছে। তো সেই ধরনের আরেকটা রিপোর্ট করেছে তারা গতকালকে। হেডলাইন হলো যে কারণে আওয়ামী লীগের নেতৃত্বে 3 জনের আলোচনা। এই হেডলাইনটার মধ্যে ধরে নেওয়া আছে যে হাসিনার ফাঁসি হয়ে গেছে, মানে ফাঁসির অর্ডার হয়ে গেছে, ফলে হাসিনা যে আসতেছেন এটা ধরে নিয়ে এইবার হেডলাইনটা বানাচ্ছে বা এই আর্টিকেলটা লিখতেছে যে যেহেতু হাসিনার ফিরে আসবে না, ফলে হাসিনার অ্যাবসেন্সে 3 জন নেতার নাম বেশি আলোচিত হচ্ছে। কে হতে পারেন হাসিনার জায়গায় বা দলের হাল ধরবেন,
তো এই নিয়ে একটা জল্পনা কল্পনা মার্কা রিপোর্ট এই পত্রিকাটা করেছে। নিজে লিখতেছে পত্রিকাটা, রাজনৈতিক বিশ্লেষক, দলীয় সমর্থক ও সুধী সমাজের মধ্যে সবচেয়ে বড় আলোচনা হচ্ছে দলটির রাজনীতি কার নেতৃত্বে এখন চলবে, নাকি এখনকার মতন দুর্বল অবস্থায় টিকে থাকবে। মানে হাসিনার আর দেশে ফিরতেছে না, এই কথাটা আমার মন্তব্য, যে হাসিনা যে আর দেশে ফিরতেছে না এটাই জানি বা কনফার্ম করতেছে এই লেখাগুলা লিখে। নাম 3টা দিয়ে দিচ্ছে ওখানে, আবার কোন 3টা দলের নাম, দলীয় নেতাদের কোন 3টা নাম এখন নাকি খুব আলোচনা হচ্ছে আওয়ামী লীগের মহলে। একটা হলো স্পিকার শিরিন শারমিন, 2 নম্বর হচ্ছে সাবের চৌধুরী, 3 নম্বর হচ্ছে সেলিনা হায়াত আরবি। এর মধ্যে নিজেই বলতেছে যে এই 3টা যে নাম বললাম এর মধ্যে শিরিন শারমিন যেন লুকায় আছে কোথাও কোথাও রিপোর্ট হয় মাঝে মাঝে, কিন্তু উনি যে কোথায় তা প্রকাশ্যে আসেন না, আমরা জানতে পারি না। আবার তার একটু দাম বাড়ানোর চেষ্টা করতেছে। বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারকে যে শপথ পড়াবে তা হলো পুরনো স্পিকার, ফলে সেই হিসেবে তার একটা গুরুত্ব আছে। আচ্ছা, উনি যদি মারা যান, ন্যাচারাল ডেথ হয়, তাহলে কি হবে? আর সংসদ বসবেই না কোনোদিন। এরকম কথা এক একটা যে লিখে কথার কোনো আগা পাঁচতলা হয় না। উনি যদি অ্যারেস্ট থাকেন তাকে উনাকে বাইকে নিয়ে আসে, ওনাকে দিয়ে শপথ পড়াবে। আগেও বলছি, এখনো বলতেছি, যে যখন কোনো বিকল্প থাকে না তখন বিশেষ বিবেচনা, পরিস্থিতি বিবেচনায় বললা কনস্টিটিউশনে বহুত কিছু করা যায়, এবং এই ধরনের আদালতের রায়ও আছে প্রচুর। এখানেও তাই হবে। আর আসতেছে সাবের চৌধুরী। সাবের চৌধুরীর বেলায় বলতেছে উনি গ্রেপ্তার হলেও পরে জামিন পাইছেন। জামিন পাইছেন কেন? কারণ উনি সবচেয়ে বড় যে ব্যাংকটা দখল করেছিলেন, এটা গিয়াসউদ্দিনের ব্যাংক, ওয়ান ব্যাংক যেটা। তো উনি বলতেছেন ভাই যা চাও এটার ব্যাংক সম্পর্কে সব আমি লিখে দিতেছি, মিনিমাম আমরা ছেড়ে দিই। এই চুক্তিতে উনি ছাড়াবে, বাসায় আরামে আছেন, জেলখানা থাকতে হচ্ছে না। তো উনি কি এখন উকি ঝুঁকি মারতেছে আবার নিজের বিরোধী হালাইবেন? বলতেছে, কোথাও কোনো মন্তব্য করছে না। তবে সম্প্রতি আর একটা বড় প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের চোখে খারাপ কাজ করে ফেলছেন। তার বাসায় ইউরোপিয়ান ইউনিয়নের 3 দেশের রাষ্ট্রদূত নিয়ে বৈঠক করেছেন, এবং এটাতেই বলতেছে এটার পর থেকে তিনি যথেষ্ট সংযত আছেন, বাইরে বেরোন না। তাহলে এই লোককে দিয়ে কেমন করে বানাবেন? তাহলে 2টা গেল, শিরিন শারমিনকে বাইরে আনা যাচ্ছে না, সাবের চৌধুরীকেও বাইরে আনা যাচ্ছে না। তৃতীয়টা হলো আমাদের সেলিনা হায়াত আইবি নারায়ণগঞ্জের মেয়র ছিলেন, এখন জেলখানায়, বোধহয় খুনের মামলা হচ্ছে তার নামে। ফলে তার পক্ষে এখন জামিন তো আর পাওয়ার কোনো সম্ভাবনা। সম্প্রতি বোধহয় ইনভেস্টিগেশন রিপোর্টও দেওয়া হয়েছে, ফলে মামলা খুব সক্রিয়ভাবে চলতেছে। ফলে ওনার পক্ষে বের হয়ে আসা সম্ভব না। তাহলে আসলে কি হবে? মেলা কথাবার্তা লিখছেন, বলে দেখেন হোসেন মোহাম্মদ এরশাদের বংশধর ছাড়া জাতীয় পার্টি তো আর চলবে না। অর্থাৎ কাদেরকে বুঝাইছে, এরশাদের ছোট ভাই কাদেরকে না ছাড়া তো চলবে না। সেরকম আওয়ামী লীগের বেলায় হাসিনাকে ছাড়া তো চলবে না, বিএনপির বেলায় খালেদা জিয়া বা তারেক জিয়া ছাড়া তো চলবে না। এটা দিয়ে বুঝাতে যাচ্ছে যে হাসিনার ছাড়াতে হবে না। আজকাল মেলা বিশেষজ্ঞ নাম বলতেছি না, সে বলতেছে বিচারে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না, ধরেন আদালতে আওয়ামী লীগের পার্টি হিসেবে তারও বিচারের কথা বলা হয়েছে। তাহলে সেটার যদি বিচার হয়, সেটা হলো না, ধরেন যে নিষিদ্ধ হয় নাই, কিন্তু তারপরও হাসিনার তো মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দেশে ফিরতে পারবেন না। এছাড়া তার বয়সও সাপোর্ট করে না, ফলে হাসিনা নাই। কিন্তু ফিরে আসার জন্য আওয়ামী লীগের যে বাস্তবতাগুলো ছিল সেটা একই থাকছে। অর্থাৎ আওয়ামী লীগের রাজনৈতিক প্রাসঙ্গিক থাকবে। এটা মিলল? আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক থাকবে কি থাকবে না, এই উনের যে আর্গুমেন্ট গুলো দিলেন এগুলো দিয়ে মিলল? কথা এদিক সেদিক ঘুরে পেঁচে বলে লাভ নাই। এটা কি হতে যাচ্ছে তার সম্পর্কে ধারণা আমি আগেও বলেছি, আর একবার বলে দিই আপনাদেরকে, খুব সহজ। ইন্ডিয়ার দয়ার উপর নির্ভর করছে সবকিছু। এটা হাসিনা ইন্ডিয়ায় বসে ঠিক করতে পারবে না, কিছু মুরদ নাই তার। ইন্ডিয়া যা সিদ্ধান্ত নেবে তাই হবে। ওকে, এখন ইন্ডিয়া কি সিদ্ধান্ত নিতে পারে? ইন্ডিয়ান যে সিদ্ধান্ত নেবে বলে আমার ধারণা, সেটা হলো এক, হাসিনা বাদে বাকি যত আওয়ামী লীগ ইন্ডিয়া আছে, একজনের নাম বলে তাহলে বাকিটা বুঝতে পারবে। ওবায়দুল কাদের সহ যতগুলো আওয়ামী লীগের নেতা আছে, ইন্ডিয়া যদি একটা ফাইন মর্নিং এ উঠে বলে যে আজকে সবগুলাকে আমি বাংলাদেশ নিয়ে ডাম করে দিলাম, খালি হাসিনা থাকবে, বা হাসিনা নিয়ে কিছু বলতেছে না, বাকিগুলো ডাম করে দিছে আপনাদের প্রমাণ দিই আমি। এটা ইন্ডিয়ানদের স্বভাব, আগে কাজ করেছে। শেখ মুজিবের মৃত্যুর পরে, খুন হওয়ার পরে এই কাদেরিয়া বাহিনী, কাদের সিদ্দিকী বাহিনী সহ ইন্ডিয়া গেছিল। ইন্ডিয়ার ট্রেনিং, ইন্ডিয়ান পয়সায় খাইয়া, ইন্ডিয়ার ট্রেনিং নিয়ে, ইন্ডিয়ান অস্ত্র নিয়ে বাংলাদেশে আসছিল রেল লাইন উপরে ফেলতে, স্যাবোটেজ করতে, সমাজে স্যাবোটেজ করে গেছিল। বেশি না, 6 মাসের মধ্যে পুরা কাদেরিয়া বাহিনীকে নিয়ে এসে ইন্ডিয়া জিয়া রহমানের হাতে উঠে দেয়, একদম বুঝাই দিছিল হাতে। এবং এদের সবাইকে নিয়ে কাউকে সাজা দিচ্ছে 1-2 বছর, কাউকে 2-1 মাস, এরপরে মুসলেকা নিয়ে সবাইকে ছেড়ে দিচ্ছে। তাহলে ইন্ডিয়ার একটা খাসিলত আছে, কাদের সিদ্দিকী আসেনি। কাদের সিদ্দিকী আসছিল 91 সালে,
এরশাদের পতনের পরে। সেম ঘটনা করেছিল তারা পাহাড়িদের বেলায়, পাহাড়িদেরকে উস্কানি দিয়ে ডেকে নিয়ে গেছিল শেখ মুজিব মরার পরে। এরপরে তারা যখন বোঝা হয়ে গেছে, ভারী অনেক, বসে বসে খাওয়াইতে হইতেছে ক্যাম্পের ভাড়া, 97 সালে ওদেরকে নিয়ে এসে বাংলাদেশে ডাম করে দিচ্ছে যে হাসিনা আছে ক্ষমতা। 96 সালে হাসিনা আসছিল ক্ষমতা। তাহলে সেম ফর্মুলা ইউজ করবে এবারও। কেন? আরো একটা কারণ বলেছি আমি, যে ইন্ডিয়ার জন্য আর কিছু না হোক বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখাটা তার জন্য জরুরি। আর কতদিন বইবে? 1.5 বছর, 1.5টা বছর হয়ে গেছে। ইন্ডিয়ানদের দেওয়া হিসাব অনুযায়ী বছরে তারা বাংলাদেশে রপ্তানি করতো 13 বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করতো বাংলাদেশে, অফিসিয়াল। আনঅফিসিয়াল তো বোধহয় আরো 13 বিলিয়ন। আনঅফিসিয়াল মানে বর্ডার তো পোরাস বর্ডার, সচিদ্র বর্ডার, ইন্ডিয়া থেকে নিয়ে সেখানে বেচতে আছে, এটা মোস্ট কমন। তাহলে এইগুলো তার ফেলে, এই ব্যবসা ফেলে সে আর কয়দিন এগুলো থাকতে দিবে ইন্ডিয়া? তাহলে তারা এই ব্যাপারটা স্বাভাবিক করে নেওয়ার জন্য সবচেয়ে আগ্রহী, অন্তত ব্যবসার স্বার্থে। এটা মোস্ট কমন। আমি তো ইন্ডিয়ানদের সবাই বলতেছি এটা কি করবে, খালি খোদ হাসিনা বলে কি করবে ওইটা একটা দায়িত্ব নেবে, কিন্তু দেশে রাখবে না, ওটা তৃতীয় কোনো দেশে পাঠাই দেবে। আমি বলেছি ফিজি হতে পারে, কেউ বলতেছে ইস্ট তিমুর হতে পারে, কেউ কেউ বেলারুস বলতেছে, হোয়াটএভার, যেখানে হোক না কেন দেশে রাখবে না, থার্ড দেশে পাঠাই দেবে। এবং এটাই নির্ভর করছে যে এটা আপিল করার সময় যে 30 দিন আছে, এটা এখন পার হয়ে যাবে। অর্থাৎ 17ই নভেম্বর রায় দিছে, 17ই ডিসেম্বর, 30 দিন হয়ে যাবে। 17 ডিসেম্বর পার হয়ে গেলে পরে এবার ওকে আর পাবলিকলি দেখাও যাবে না। ওই ফেসবুকে ভিডিও পাঠায় দিবে, আমি অমুক করবো তমুক করবো, হুঙ্কার দিবে, এগুলো আর দেখা যাবে না। আপনারা হঠাৎ করে খেয়াল করবেন যে হাসিনা ইন্ডিয়াতে থেকেও কোনো ধরনের বাক্য আর বলতেছেন না, কোথাও কোনো তার ভাষ্য বোঝা যাচ্ছে না, জানা যাচ্ছে না। ওখানে কাদের সিদ্দিকরা মিটিং করছে কিনা, কলকাতায় পার্টি অফিস খুলছে কিনা, এগুলা নিয়ে আর কোনো রিপোর্ট হবে না, দেখবেন। এই জিনিসগুলো হঠাৎ হঠাৎ করে শুরু হয়ে যাবে। এটি হলো আওয়ামী লীগের পরিণতি হবে। আর ততদিনে আমার ধারণা যে আমাদের আইসিটি কোর্টে দলটাকে নিষিদ্ধ করে দেবে। কারণ এখন নতুন করে মামলা উঠেছে একটা দলটার বিচার করার জন্য। আর এটা খুব সহজ দলের বিচার করাটা, শুধু এই কথা বললেই হবে যে এই দলের লোকেরা আর কখনো জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে না। মানে ইউনিয়ন পরিষদের নির্বাচন থেকে শুরু করে সংসদ পর্যন্ত, প্রেসিডেন্ট পর্যন্ত, এগুলো কোনোটাই আর পারবে না। জনপ্রতিনিধি, পাবলিকের হয়ে, পাবলিকের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দাঁড়ানো, যেটাকে আমরা বলি ভোটে দাঁড়ানো, ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে না করে দিবে তো আওয়ামী লীগ দলটার নামে। এটা এনাফ এই দলটাকে নাকচ করে দেওয়ার জন্য। এবং এইটা আইসিটি কোর্টে আরেকটা মামলা উঠানো আছে দল নিষিদ্ধকরণ প্রসঙ্গে, এটা ততদিনে সেটা হয়ে যাবে। তাহলে সার কথা কি হলো? প্রথম কথা হলো যে ইন্ডিয়ানরা ঠিক করবে, এটা হাসিনা ঠিক করবে না। আর হাসিনার পক্ষে এখন পাবলিকলি ঘুরে বেড়ানো, কথা বলা একেবারে রিস্কি, কোনো দেশে এটা দায়িত্ব নিতে চাইবে না। ছোটখাটো কোনো দ্বীপ রাষ্ট্র হবে, কোনায় পড়ে থাকবে এবং কথা বলা যাবে না। উনি যে ওই দেশে আছে এটা কন্ডিশন থাকবে যে উনি সেটা বলতে পারবেন না। এটা খুব স্বাভাবিক, মোস্ট কমন এই ধরনের ঘটনাই ঘটে। আমেরিকান স্নোডেন রাশিয়া আশ্রয় দিচ্ছে, শর্ত এই তুমি ওখানে গিয়ে আমেরিকান গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু বলতে পারো না, তুমি রাশিয়া আসো এটা যেন কেউ টের না পায়। এবং সেই অবস্থাতে স্নোডেন তখন থেকে এই পর্যন্ত রাশিয়াতে আছে। এখন তো সবাই ভুলে গেছে যে রাশিয়াতে আছে। এটা মোস্ট কমন জিনিস। সো এই লাইনে চিন্তা করেন।